ওয়েলকাম টু ভিশন WBCS। আজকে এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্লাস 2 হবে এবং এই যে ভিডিওতে সেখানে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইকোসিস্টেম অ্যান্ড ইটস ফাংশন। ইকোসিস্টেম যেহেতু একটি বড় আলোচনার জায়গা, সেজন্য এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আজকে ফার্স্ট পার্টটা নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমেই জেনে নেওয়া যাক ইকোসিস্টেম বলতে কি বোঝায়। ইকোসিস্টেম হচ্ছে যে কোনো একটা অঞ্চলের জীব এবং জড় যে উপাদানগুলো রয়েছে তাদের মধ্যে যে আন্তঃক্রিয়া, এই আন্তঃক্রিয়ার ফলে যে বসবাসের উপযোগী একটা ব্যবস্থা গড়ে ওঠে, এটাই হচ্ছে ইকোসিস্টেমের আওতার মধ্যে, মানে ইকোসিস্টেম তাকেই বলা হয়। ইকোসিস্টেম কথাটা প্রথমবার A.G. টানসলে তার বই ইকোলজি 1935 এবং তার পাশাপাশি 1946-এ একটি বই যেটার নাম হচ্ছে প্ল্যান্ট ইকোলজি, সেই দুটো বইতে প্রথমবারের জন্য A.G. টানসলে এই ইকোসিস্টেম শব্দটির প্রবর্তন করেন। E.P. ওডাম ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইকোসিস্টেম। E.P. ওডাম ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইকোসিস্টেম. Ecosystem is a biological community of interacting organisms and their physical environment. পারিপার্শ্বিক যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের সাথে জীব উপাদান অর্থাৎ যে প্ল্যান্টস এবং অ্যানিমালস এবং তার সাথে সাথে আরও রিডিউসার্স, ডিকম্পোজার্স রয়েছে, তাদের যে একটা আন্তঃক্রিয়া বা ইন্টারাকশন, সেটাই হচ্ছে ইকোসিস্টেম। It is the functional unit where input and output of substance or matter occur between living and non-living component in that area. এইবার মনে রাখতে হবে যে পুরো পৃথিবীটাই একটা ভীষণ জটিল ইকোসিস্টেম। এইবার মানে ইকোসিস্টেমের সব থেকে বড় জটিল যে সমাহার সেটাই হচ্ছে পৃথিবী। ইকোসিস্টেমকে তাই জন্য বলা যেতে পারে যে স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য ওয়ার্ল্ড। এবার এই যে পৃথিবীর যে এত জীববৈচিত্র্য, তার যদি বলা হয় একটা ইউনিট, সেটা হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। Ecosystem is normally an open system because of both energy and materials flow in and out of the system. এনার্জি এবং মেটেরিয়াল, শক্তি এবং পদার্থ দুটোরই প্রবাহ হয়ে থাকে এই সিস্টেমে, মানে সিস্টেমের মধ্যে, এবং যার জন্য এটাকে বলা হচ্ছে একটা মুক্ত ব্যবস্থা বা ওপেন সিস্টেম। এবং মনে রাখতে হবে যে বায়োটিক এবং নন বায়োটিক বা অ্যাবায়োটিক উপাদানের সঙ্গে পরস্পর পুরোপুরিভাবে ইন্টারলিঙ্কড। এবং ইকোসিস্টেমের ওপর পৃথিবীর জলবায়ু খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাব বিস্তার করে। ইকোসিস্টেমকে বোঝার সুবিধার্থে প্রধান দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ম্যানমেড ইকোসিস্টেম, অপরটি হচ্ছে ন্যাচারাল ইকোসিস্টেম। ম্যানমেড ইকোসিস্টেম বা মানুষের দ্বারা তৈরি বাস্তুতন্ত্র হচ্ছে সেই সমস্ত বাস্তুতন্ত্র যেগুলো মানুষের দ্বারা পরিচালনা, পর্যবেক্ষণ এবং তৈরি করা হয়, যেটা মানুষের যদি রক্ষণাবেক্ষণটা বন্ধ করে দেয় বা যত্ন করা বন্ধ করে দেয়, তাহলে সেই ইকোসিস্টেমটা কিন্তু হ্যাম্পার্ড হবে, যেরকম হচ্ছে জু, বোটানিক্যাল গার্ডেন, অ্যাকোয়ারিয়াম এটসেট্রা। এবং ন্যাচারাল ইকোসিস্টেম অর্থাৎ ম্যানমেড ইকোসিস্টেমটা যদি বাদ দেওয়া হয়, তাহলে পুরো পৃথিবীটাই ন্যাচারাল ইকোসিস্টেমের মধ্যে পড়ছে। এই ন্যাচারাল ইকোসিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে অ্যাকোয়াটিক এবং অপরটি হচ্ছে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম বা ল্যান্ড ইকোসিস্টেম। অ্যাকোয়াটিক যে ইকোসিস্টেমটা তা আবার দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মেরিন ইকোসিস্টেম আর একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম। পৃথিবী স্থলভাগ এবং জলভাগ নিয়ে গঠিত। জলভাগের যে বাস্তুতন্ত্র সেইটাকে আবার মেরিন অর্থাৎ যে লবণাক্ত জলের যে বাস্তুতন্ত্র সেটা, এবং ফ্রেশ ওয়াটার অর্থাৎ মিষ্টি জলের যে বাস্তুতন্ত্র সেইটাতে ভাগ করা হচ্ছে। ভূপৃষ্ঠের ইকোসিস্টেমকেও অনেক ভাগে ভাগ করা যেতে পারে, যেরকম তার মধ্যে প্রধান হচ্ছে ফরেস্ট, ডিজার্ট এবং গ্রাসল্যান্ড। এইবার আমাদের যেটা পড়তে হবে বা যেটা জানতে হবে সেটা হচ্ছে এইখানে এই ভিডিওতে আমি পৃথিবীর মানচিত্রটাকে সামনে রেখে ইকোসিস্টেমটাকে কিছুটা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। এইবার পুরো পৃথিবীটার মানচিত্র যদি এইটা হয়ে থাকে, তাহলে এক্স্যাক্ট লোকেশন ওইভাবে তো বলা সম্ভব না। এই অঞ্চলটাতে যেটা যায় সেটা হচ্ছে নিরক্ষরেখা বা 0 ডিগ্রি অক্ষাংশ বা ইকুয়েটর লাইন।
এবং তার উত্তরে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ যেটাকে বলা হয় যে ট্রপিক অফ ক্যান্সার, এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ যেটাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। এইবার তারপর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু রয়েছে, যেটা হচ্ছে 90 ডিগ্রি উত্তর এবং 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, তার মাঝে অনেক অক্ষাংশ পড়ছে। এইবার এই যে 0 ডিগ্রি অক্ষাংশ, এর থেকে শুরু করে 5 থেকে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 5 থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, এই যে একটা রিজিয়ান, এই রিজিয়ানের মধ্যে কিছু জলবায়ুগত ইউনিক ফিচার্স দেখা যায়। যেরকম হচ্ছে এখানে প্রায় সারা বছরই সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই যে লম্বভাবে কিরণ দেওয়ার ফলে কি কি বৈশিষ্ট্য এখানে দেখা যায়, যেহেতু এখানে দেখাই যাচ্ছে যে প্রচুর জলভাগ রয়েছে, এই জলভাগ থেকে শোষিত হওয়া জলীয় বাষ্প সব গিয়ে এই পাশের যে স্থলভাগগুলো রয়েছে, মানে জলভাগও পড়ে আর কি, বৃষ্টিপাত হয়। এই যে বৃষ্টিপাতের পরিমাণ সারা বছর ধরে প্রায় 200 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাত হয়, দিন রাত্রি প্রায় সমান সমান, এবং সূর্য প্রায় সারা বছরই এখানে লম্বভাবে কিরণ দেয়। এর ফলে কি হয়, এর ফলে এখানে একটা ইউনিক ইকোসিস্টেম তৈরি হয়েছে, যেটা হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্ট ইকোসিস্টেম তৈরি হয়েছে। এবং এখানে যে ধরনের উদ্ভিদগুলো দেখা যায় তাদের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অধিক উচ্চতা, বড় বড় চওড়া পাতা, এবং মাটি পর্যন্ত সূর্যের আলো না পৌঁছানো। এর ফলে এই জায়গাটা এত মানে ডাইভার্সিটি প্রচুর। এরপর যদি আমরা ক্রমশ উত্তর এবং ক্রমশ দক্ষিণ দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে তৃণভূমি অঞ্চল। পৃথিবীর স্থলভাগের বেশিরভাগ জায়গায় তৃণভূমি অঞ্চল। এইগুলো আবার এই যে 23.5 ডিগ্রি যে উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ, এই ধরনের অক্ষাংশগুলোর পাশাপাশি এবং নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি অঞ্চলে পাওয়া যায় হচ্ছে তৃণভূমি বা গ্রাসল্যান্ড ইকোসিস্টেম। এটা হচ্ছে যেরকম হচ্ছে প্রেইরি, পম্পাস, সাভানা, এই ধরনের প্রচুর গ্রাসল্যান্ড ইকোসিস্টেম দেখা যায়। আরও যদি আমরা দেখি তাহলে আর একটা যেটা ইকোসিস্টেম পাবো সেটা হচ্ছে যে ডিজার্ট ইকোসিস্টেম, অর্থাৎ মরুভূমির যে বাস্তুতন্ত্র, সেটাও আমরা পাবো। সেটাও এরকম জায়গাতে অবস্থিত, এবং পৃথিবীর ইউরোপ বাদ দিলে প্রায় প্রত্যেকটা কন্টিনেন্টেই বড় ছোট ঠান্ডা এবং গরম, মানে উষ্ণ এবং শীতল বহু ধরনের মরুভূমি দেখতে পাওয়া যায়। এবং আরও যদি উত্তরে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে এখানে যে ধরনের ইকোসিস্টেমটা তৈরি হয়েছে বনভূমি, এই তৈগা বনভূমিতে কি হচ্ছে যে যেহেতু সূর্যের আলো খুব কম, ড্রাই উইন্টার, এবং তার সাথে হচ্ছে উইন্টারের যে সময় অবধিটা সেটা অনেক দিন, যার জন্য এখানে কিছু ইউনিক ধরনের গাছ দেখা যায়, যেটা শুধুমাত্র এই যে সাবআর্কটিক রিজিয়ন, কানাডা, এই ধরনের জায়গাগুলোতে বিস্তৃত। তো এইবার আমরা এইগুলো নিয়ে বিশদে আলোচনা করব। এখানে আমি ম্যাপের সাহায্যে একটা যে চিত্র সেটা তুলে ধরার চেষ্টা করেছি। এবার আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইকোসিস্টেমের যে উপাদান, সেই উপাদানকে যদি ভাগ করা হয় তাহলে কত ভাগে ভাগ করা যেতে পারে। ইকোসিস্টেমকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, এক হচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টর অর্থাৎ জড় উপাদান, আরেকটা হচ্ছে বায়োটিক ফ্যাক্টর বা জৈব উপাদান। বায়োটিক ফ্যাক্টর যেটা রয়েছে, বায়োটিক ফ্যাক্টরকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, এক হচ্ছে প্রডিউসার আর এক হচ্ছে কনজিউমার। প্রডিউসার অর্থাৎ যারা খাদ্য নিজেরা তৈরি করতে পারে, যেরকম হচ্ছে ফটো অটোট্রফস অর্থাৎ যেটা স্ববোঝী উদ্ভিদ, যারা সূর্যের আলো থেকে সরাসরি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে। এবং আরেক হচ্ছে কেমো অটোট্রফস, যারা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রাসায়নিক পদার্থর সাহায্যে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এবার আসা যাচ্ছে যে কনজিউমার, এবং এই প্রডিউসার যেরকম কনজিউমারের খাদ্য হিসেবে গৃহীত হয়, কনজিউমারও কিন্তু প্রডিউসারকে পুষ্টিরস যে সম্পন্ন করতে সাহায্য করে। এটাই হচ্ছে ইকোসিস্টেমের মেন বক্তব্য, যে ইন্টারাকশনটা হওয়া চাই। এবার কনজিউমার অর্থাৎ যারা ভোগ করছে খাবারকে, নিজেরা খাদ্য তৈরি করতে পারছে না, তাদেরকে আবার দুভাগে ভাগ করা হয়, এক হচ্ছে ম্যাক্রো কনজিউমার, আরেক হচ্ছে মাইক্রো কনজিউমার। মাইক্রো কনজিউমার হচ্ছে যারা ডিকম্পোজার অর্থাৎ যারা বিয়োজক যেগুলোকে বলা হয় সেইগুলো। ম্যাক্রো
ম্যাক্রো কনজিউমারকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। প্রাইমারি যারা রয়েছে তারা হচ্ছে হার্বিভোরস বা তৃণভোজী, অর্থাৎ যারা যে স্বভোজী যে উদ্ভিদগুলো রয়েছে তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে। সেকেন্ডারি হচ্ছে যারা প্রাইমারিকে খাদ্য হিসেবে গ্রহণ করে। টার্সিয়ারি হচ্ছে যারা আবার সেকেন্ডারিকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এবং এইটা নিয়ে আবার পরবর্তীতে আলোচনা করা হবে যে খাদ্য শৃঙ্খল বা ফুড চেন যেটা রয়েছে সেইগুলো। এবার চলে আসা যাক অ্যাবায়োটিক ফ্যাক্টর। অ্যাবায়োটিক ফ্যাক্টর মেনলি তিন ধরনের হয়ে থাকে: অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক এবং ফিজিক্যাল ফ্যাক্টরস। অর্গ্যানিক ফ্যাক্টরস যে জৈব যে উপাদানগুলো রয়েছে সেইগুলো, ইনঅর্গ্যানিক সাবস্টেন্স হচ্ছে লবণ জাতীয় যে পদার্থগুলো, এবং ফিজিক্যাল ফ্যাক্টরস যেরকম হচ্ছে সূর্যের আলো, জল, বাতাস, মাটি ইত্যাদি ইত্যাদি। এইগুলো হচ্ছে ইকোসিস্টেমের উপাদানকে যদি ভাগ করা হয় তাহলে এইরকম একটা চার্ট পাওয়া যাবে। এরপর চলে আসা যাক যে ইকোসিস্টেমের যে ভাগগুলো সেইগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে ম্যানমেড ইকোসিস্টেম। ম্যানমেড ইকোসিস্টেম যেটা বললাম যে দিস টাইপ অফ ইকোসিস্টেম ইজ ডেভেলপড অ্যান্ড সাস্টেনড বাই হিউম্যান। যেরকম এক্সাম্পল হচ্ছে, যেমন হচ্ছে অ্যাকোয়ারিয়াম, জু, বোটানিক্যাল গার্ডেন, পার্ক ইত্যাদি। অর্থাৎ মানুষের রক্ষণাবেক্ষণ বাদ দিলে এই ধরনের ইকোসিস্টেম সাস্টেনেবল হবে না। Natural ecosystem is a community of living and non-living organisms where each component interacts together as a unit through biological, physical and chemical processes. জৈবিক, ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রসেসের মাধ্যমে যে ইন্টারাকশন হচ্ছে লিভিং এবং নন লিভিং অর্গানিজমসের মধ্যে, সেটাই হচ্ছে ন্যাচারাল ইকোসিস্টেম। এই ন্যাচারাল ইকোসিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়: টেরেস্ট্রিয়াল এবং অ্যাকোয়াটিক। টেরেস্ট্রিয়াল যেরকম ফরেস্ট, গ্রাসল্যান্ড, ডিজার্ট, এবং অ্যাকোয়াটিক ইকোসিস্টেম মেরিন ইকোসিস্টেম এবং ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম। এইবার যেটা আসছে সেটা হচ্ছে যে ফরেস্ট ইকোসিস্টেম। এবং প্রথমেই যেটা বলা হলো, জলবায়ুগত পার্থক্যের জন্য বিভিন্ন জায়গায় পৃথিবীর ভূপৃষ্ঠের বিভিন্ন যে অবস্থান তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বনভূমি গড়ে উঠেছে, এবং বনভূমি গড়ে ওঠার সাথে সাথে সেখানকার গাছপালা, সেখানকার জন্তু, সেখানকার যে ডিকম্পোজার্স, সেখানকার প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কনজিউমার এবং তার সাথে সাথে অ্যাবায়োটিক কম্পোনেন্ট সব মিলিয়ে যে বাস্তুতন্ত্রটা হচ্ছে সেটা হচ্ছে বনভূমির ইকোসিস্টেম, যেটা শুধুমাত্র বনেই দেখতে পাওয়া যাবে। A forest ecosystem describes the community of plants, animals, microbes, and all other organisms in interaction with the chemical and physical features of their environment, especially a terrestrial environment dominated by trees growing in a forest. এইবার এই যে ফরেস্ট সিস্টেমটা রয়েছে তাকে যদি ভাগ করা হয় বা তার বিভিন্ন রকম ক্লাসিফাই করা হয়, তাহলে প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে তৈগা ফরেস্ট। পৃথিবীর একদম যে প্রান্ত, মানে সুমেরু প্রান্ত, যে সাব আর্কটিক রিজিয়নটা রয়েছে, অর্থাৎ মোটামুটি 50 থেকে 60 ডিগ্রি অক্ষাংশ, এই জায়গাটার মধ্যে যে ধরনের বনভূমি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে তৈগা ফরেস্ট। এবার কেন এই ধরনের ব্যাপারটা, সেটা যে ক্লাইমেটিক কি ব্যাপার দেখা যাচ্ছে, এখানে -40 থেকে -20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা থাকে, যেখানে লং উইন্টার সাস্টেন করে এবং শর্ট সামার, এবং উইন্টারটা ড্রাই হয়। এই ধরনের যে জলবায়ু, সেই জলবায়ু দেখা যায় এইরকম জায়গাগুলোতে তৈগা ফরেস্ট গড়ে উঠেছে। লোকেশন কোথায়? 50 to 60 degrees of latitude in the subarctic zone which comprises of Siberia, Alaska, Canada, etc. কি ধরনের গাছ এখানে দেখা যায়? পাইন, ফার, স্প্রুস, এটসেট্রা। এইটা হচ্ছে তৈগা ফরেস্টের যে সিস্টেম, সেইটা নিয়ে আলোচনা করা হলো। এবার আসছে পরের যে ফরেস্টটা, সেটা হচ্ছে টেম্পারেট ফরেস্ট। টেম্পারেট ফরেস্টের ক্ষেত্রে যে ক্লাইমেটটা মেনলি যে সমস্ত জায়গাতে 4 ধরনের সিজন প্রকট হিসেবে দেখা যায় বা ডমিনেটিং, যেরকম হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শীত এবং বসন্ত, এবং তার সাথে সাথে উইন্টারের যে স্প্যান সেটা মাইল্ডার এবং শর্টার হবে, এবং তার সাথে সাথে ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 75 থেকে 150 সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত হতে হবে। এই সমস্ত জায়গাতে এই টেম্পারেট ফরেস্ট দেখা যায়। লোকেশন কি আছে? নর্থ আমেরিকা, নর্থ ইস্টার্ন এশিয়া এবং ইউরোপ।
কি ধরনের গাছ এখানে দেখা যায়? ম্যাপল, ওক, সিডার অ্যান্ড আদার টাইপস অফ প্ল্যান্টস আর ফাউন্ড দেয়ার। এরপর আমরা চলে যাব ট্রপিক্যাল রেন ফরেস্টে, মানে ট্রপিক্যাল আর রেন ফরেস্ট। ট্রপিক্যাল রেন ফরেস্টটা কোথায় দেখতে পাওয়া যায়? না নিরক্ষীয় অঞ্চলের আশেপাশে, যেখানে সারা বছর ধরে প্রচুর বৃষ্টিপাত হয়। আ লট অফ রেনফল থ্রু আউট দ্য ইয়ার, হাই টেম্পারেচার অ্যারাউন্ড 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং তার সাথে সাথে যেটা হচ্ছে যে দিন এবং রাত্রি তার যে পরিমাণটা সেটা প্রায় সমান সমান, সূর্য প্রায় সারা বছর ধরে এখানে লম্বভাবে আপতিত হয়। লোকেশন কোথায় কোথায়? আফ্রিকা, সাউথ আমেরিকা, সাউথ এশিয়ান রিজিয়ন এটসেট্রা। এইগুলো এখানে বিভিন্ন জায়গাতে এই রেন ফরেস্ট গড়ে উঠেছে। এবং যেটা বলা হলো যে রেন ফরেস্টের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অধিক উচ্চতা বিশিষ্ট গাছ, যাদের প্রচণ্ড চওড়া চওড়া পাতা, এবং সূর্যের আলো পাওয়ার জন্য এই গাছগুলো এত লম্বা আকৃতি হয়ে থাকে, এবং তার যে পাতা সেটাও চওড়া, মানে তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেশি, যার জন্য দেখা যায় এখানে প্রচুর পরিমাণ মস, ফার্ন, অর্কিড জাতীয় গাছ মানে জন্মায় মাটির মধ্যে, যে স্যাঁতস্যাঁতে মানে স্যাঁতস্যাঁতে জায়গাতে আর কি। এবং তার সাথে সাথে বোঝাই যাচ্ছে এই ধরনের যদি সিস্টেম হয় তাহলে সেখানকার প্রাণীর প্রাচুর্য কত বেশি হবে, মানে ডাইভার্সিটি প্রচুর। তো এইটা হচ্ছে রেন ফরেস্ট, এবং বলা হচ্ছে সব থেকে বেশি ইকোলজিক্যালি রিচ যে ইকোসিস্টেম সেটা হচ্ছে এই রেন ফরেস্ট সিস্টেম। এরপর যেটা আসছে সেটা হচ্ছে গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং যার বিস্তৃতিটা সারা পৃথিবীতে অনেক বেশি। কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, যেরকম হচ্ছে যেটা 100 সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত বা 100 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে এই ধরনের তৃণভূমি ইকোসিস্টেম বা তৃণভূমি বাস্তুতন্ত্র দেখা যায়। পৃথিবীর স্থলভাগের প্রায় 19% হচ্ছে এই ধরনের তৃণভূমি। কোথায় কোথায় পাওয়া যায়? আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, সাউথ অ্যান্ড মিডল এশিয়া, আমেরিকা প্রভৃতি জায়গায় এই ধরনের গ্রাসল্যান্ড ইকোসিস্টেম দেখা যায়। গ্রাসল্যান্ড ইকোসিস্টেম বা গ্রাসল্যান্ডস আর এরিয়াস হোয়ার ভেজিটেশন ইজ ডমিনেটেড বাই গ্রাসেস। তৃণই হচ্ছে এখানকার প্রধান ভেজিটেশন, তার সাথে কিছু ঝোপঝাড়, আগাছা, শ্রাবস জাতীয় গাছ, গুল্ম জাতীয় গাছ দেখা যায়। গ্রাসল্যান্ড অকার ন্যাচারালি অন অল কন্টিনেন্টস এক্সেপ্ট আন্টার্কটিকা, খুব স্বাভাবিকভাবে, and are found in most ecoregions of the earth. Furthermore, grassland are one of the largest biomes on the earth and dominate the landscape worldwide. Grassland ecosystem mainly found in Argentina, Brazil, Canada, South and Middle Asia and America. এইবার এই গ্রাসল্যান্ড ইকোসিস্টেমকে দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে টেম্পারেট গ্রাসল্যান্ড আর এক হচ্ছে ট্রপিক্যাল গ্রাসল্যান্ড। টেম্পারেট গ্রাসল্যান্ড যেরকম হচ্ছে প্রেইরি, উত্তর আমেরিকার প্রেইরি, স্টেপস, এই ধরনের যে জিনিস মানে তৃণভূমি সেগুলো হচ্ছে সব টেম্পারেট গ্রাসল্যান্ডের মধ্যে পড়ছে। ট্রপিক্যাল গ্রাসল্যান্ড অর্থাৎ যেগুলো কিনা কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখার আশেপাশে অঞ্চলে রয়েছে সেই সমস্ত গ্রাসল্যান্ডগুলো পড়ছে ট্রপিক্যাল গ্রাসল্যান্ডের আওতায়, যেরকম হচ্ছে সাভানা তৃণভূমি। এইগুলো গ্রাসল্যান্ড ইকোসিস্টেমের দুটো ভাগ। এরপর চলে আসছি সেটা হচ্ছে ডিজার্ট ইকোসিস্টেমে, মরুভূমির বাস্তুতন্ত্র। এই মরুভূমির বাস্তুতন্ত্র ইউরোপ যদি বাদ দেওয়া হয় তাহলে প্রায় সবকটা কন্টিনেন্টেই মরুভূমি মানে আছে, এবং এই মরুভূমিতে যতই শুধু বালি আর বালি থাক তার মধ্যে কিছু পরিমাণ গাছ থাকে, প্রচুর প্রাণী থাকে, অন্য ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন, এবং বলা যেতে পারে যে ডাইভার্সিটি আছে। পৃথিবীর স্থলভাগের প্রায় 17% মরু অঞ্চল। এই যে মরু অঞ্চল মেনলি দুই রকমের হয়ে থাকে, এক তো হচ্ছে হট ডিজার্ট, আরেক হচ্ছে কোল্ড ডিজার্ট। সেটা জলবায়ুগত পার্থক্য, যে জায়গাগুলোর উষ্ণতা বেশি সেখানে হট ডিজার্ট তৈরি হয়েছে, যে জায়গাগুলোর উষ্ণতা কম, ঠান্ডা বেশি, সেখানে কোল্ড ডিজার্ট সৃষ্টি হয়েছে। ডিজার্ট ইকোসিস্টেম কাকে বলবো? ডিজার্ট ইকোসিস্টেম ইজ আ স্টাডি অফ ইন্টারাকশন বিটুইন বোথ the biotic and abiotic component of desert environments. Desert can be found in every continent, with the largest deserts located in Antarctica, the Arctic, North Africa and Middle East.
তো এরকম টাইপের অনেক বড় বড় ডিজার্ট রয়েছে। হট ডিজার্ট যদি বলা হয় তাহলে সেইগুলো দেখা যায়, যেরকম আটাকামা, চিলিতে আটাকামা অবস্থিত, সাহারা আফ্রিকায় অবস্থিত, অ্যারিজোনা ইউএসএতে অবস্থিত এবং গ্রেট ভিক্টোরিয়া ডিজার্ট, এগুলো সব হচ্ছে হট যে বা উষ্ণ মরুভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। কোল্ড ডিজার্ট যেটা, সেটা হচ্ছে লাদাখ, গোবি, মঙ্গোলিয়ার গোবি অঞ্চল, লাদাখ ভারতবর্ষে, এগুলো হচ্ছে সব ঠান্ডা বা শীতল মরুভূমি অঞ্চল। এইবার এই ধরনের ইকোসিস্টেমে বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পাওয়া যায় এবং এখানকার আবহাওয়া চরমভাবাপন্ন। দিন এবং রাত্রির মধ্যে তাপমাত্রার অনেক পার্থক্য, যেটাকে বলা হয় উষ্ণতার প্রসার অনেক বেশি। এর ফলে কি হয়, জীবের সংখ্যা কম হয় কিন্তু ডাইভার্সিটি প্রচুর। এই জিনিসটাই হচ্ছে যে ডিজার্ট ইকোসিস্টেম। তো আজকের এই ভিডিওতে আমি ন্যাচারাল ইকোসিস্টেমের যে টেরিস্ট্রিয়াল যে ইকোসিস্টেমটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করেছি। থ্যাংকস ফর ওয়াচিং।